TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারে সীমান্ত হত্যা একটি বড় বাধা। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক জনমানুষের পর্যায়ে জোরদার করা প্রয়োজন। সীমান্তে হত্যাকাণ্ড ঘটলে তা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে বলে উল্লেখ করেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশ পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে বাইডেন প্রশাসনের প্রস্তুতি এবং আগ্রহ আছে বলেও জানান। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ, ভারত সবসময় এই দেশগুলোর সাথে প্রভুত্বের রাজনীতি করেছে। তারা দেখতে পাচ্ছেন শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ যাচ্ছে। সম্মান, মর্যাদা ও পরস্পরের স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন বলেও মনে করেন মির্জা ফখরুল। আমরা দেখছি প্রথম নির্বাচনী বিতর্কে মঙ্গলবার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে ইস্টার্ন সময় রাত 9টায় শুরু হবে এই বিতর্ক। এক অডিও সাক্ষাৎকারে কামালা হ্যারিস বলেছেন, বিতর্কে ট্রাম্পের মিথ্যা কথা বলা এবং ব্যক্তিগত আক্রমণের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। আমরা এই বিতর্ক বিষয়ে আলোচনা করব। বাংলাদেশ প্রসঙ্গ তো থাকছেই। আমার সাথে আছেন সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর শফিকুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন, সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আমি শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। সেটি হচ্ছে, আমরা দেখছি যে বাংলাদেশের ভারত নীতি অথবা ভারতের বাংলাদেশ নীতি এখন কি পর্যায়ে দেখছেন? আগে কেমন ছিল? অর্থাৎ গত 15 বছর যদি বিশেষ করে বলি আমি, এই গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময় এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মোটা দাগে পার্থক্য কি দেখছেন? আমি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে এই বিষয়ে জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। এটা গত 15 বছরে শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক চমৎকার ছিল, উত্তম সম্পর্ক ছিল, দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারতের বাংলাদেশের যে সমস্ত বাংলাদেশের কাছে চেয়েছিল সেগুলো বাংলাদেশ পূর্ণ মাত্রায় তাদেরকে সহযোগিতা দিয়েছে এবং ভারত থেকে বাংলাদেশ যতটুকু আশা করেছিল ততটুকু পায়নি, এটা সত্য কথা। মানে তিস্তার পানি প্রবাহ, সেটা নিয়ে কোনো চুক্তি হয়নি। কমন রিভার যে নদীগুলো হিমালয় থেকে ভারতে বাংলাদেশে প্রবাহিত হয়, সেগুলোর উপরে অনেক বাঁধ দিয়ে দিয়েছে ভারত। তাতে করে বাংলাদেশের নানা ধরনের সমস্যা হয়। সেগুলো বারবার বলা সত্ত্বেও যত উত্তম সম্পর্কই থাক, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই জিনিসগুলো রেজ করা হয়েছে। এমন না যে একদম শেখ হাসিনা সরকার ভারতের সাথে সুসম্পর্কের স্বার্থে ওগুলোকে এড়িয়ে গেছেন, তা না। তারা উত্থাপন করেছিলেন, কিন্তু মানে সেটা তারা কোনো গুরুত্ব দেয়নি। তারা সেটাকে গুরুত্ব না দিয়ে ওটা উপেক্ষা করে চলে গেছে। এইটা একটা। তারপরে আপনার এই যে সীমান্ত হত্যার কথা বললেন, এখনকার নতুন মানে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি? না, আপনি আছেন, জি শুনতে পাচ্ছি, সব ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আপনার পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় মানে ওদের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমান্তরক্ষী বাহিনী গুলি করার রাইট দুই পক্ষের সীমান্তরক্ষী ফোর্সদের আছে, বিজিবির এবং তাদের আছে। সেটা হচ্ছে মানে যারা চোরা কারবারি, অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে সতর্কতা সম্ভবত উচ্চারণ করার একটা নিয়ম আছে। সতর্কতা মানে উপেক্ষা করলে তাদেরকে
মানে তাদের উপরে গুলি করা, সম্ভবত আন্তর্জাতিক আইনেও রাইট আছে, সম্ভবত দ্বিপাক্ষিক রাইট আছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই কাজটা করা হয় না। এবং ভারত ওই ধরনের সতর্কতামূলক কোনো মানে ফাঁকা গুলি করে অথবা সেরকম অগ্রিম সতর্কতা উচ্চারণ করেছে বলে শোনা যায়নি। অভিযোগ হয়েছে যে বহু বছর আগে মানে হত্যা হয়েছে, সাম্প্রতিককালে হত্যা হয়েছে, মানে দুই তরুণী হত্যার কাহিনী সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, কিন্তু প্রায়শই হত্যা হচ্ছে। বারবার ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে বছর পর বছর, শেখ হাসিনা সরকার আমলে, তার আগে, তারপর, মানে সব সময় ভারতের কাছে এটা বলা হচ্ছে এবং ভারত প্রতিশ্রুতি দেয় যে তারা এই ব্যাপারে তৎপর হবে, এটা যাতে আর না হয় সেই চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত আর কিছু হয় না। এটা একটা দুঃখজনক ব্যাপার। তো ফলে মানে রাষ্ট্র উপদেষ্টা এই কথাটা ঠিক বলেছেন, সব ক্ষেত্রে এই সরকারের সবাই সব বক্তব্য। এখন কি আমি একটু সম্পূরক প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে এখন কি বাংলাদেশ নতজানু পররাষ্ট্র নীতি থেকে, বিশেষ করে ভারত নীতি থেকে বেরিয়ে আসছে কিনা, এরকম কিছু দেখছেন? না, বেরিয়ে আসছে ডেফিনেটলি। এই সরকার আমলে মানে গুণগত মানে পরিবর্তন হবে। পরিবর্তনের আরেকটা কথা আপনি প্রাথমিক প্রশ্নে উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে পার্শ্ববর্তী সবগুলো দেশের সাথে ভারতের সম্পর্ক। দুঃখজনকভাবে পার্শ্ববর্তী সবগুলো দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো না। শ্রীলঙ্কার সাথে এখন মোটামুটি একটু ভালো আছে, মানে কিন্তু অন্য সার্কভুক্ত অন্য কোন রাষ্ট্রের সাথে ভালো না। পাকিস্তানের সাথে নানা কারণ সেটা তো আছে, কিন্তু নেপাল, পৃথিবীতে দুটো হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে, ভারত এবং নেপাল। এই নেপালের সাথে আনফরচুনেটলি ভারতের সম্পর্ক ভালো না। এবং এই যে কথাটা বলা হয় যে ভারতের মোড়লিপনার একটা টেন্ডেন্সি আছে সব সময়, এই যে খালি এই সরকার আমলে তা না, কংগ্রেসের আমলে এটা অনুসরণ করা হয়েছে। ফলে এটা দুঃখজনক, নিন্দনীয়। ভারত বাংলাদেশের প্রতিষ্ঠায় ভারতের বিপুল অবদান আছে। আমাদের 1 কোটি শরণার্থীকে তারা স্থান দিয়েছিল, আমাদের মুক্তি বাহিনী গঠনে তাদের হাত ছিল, সবকিছু সত্য। কিন্তু মানে দুইটো সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্র হওয়ার পর রাষ্ট্রের ভিতরে পারস্পরিক সম্ভ্রমের দিক থেকে সম মর্যাদার ভিত্তিতে সম্পর্ক করছে। এখন আপনি যেটা বলছেন নতজানু পররাষ্ট্রনীতি আগে ছিল, সেটা কিনা সেটা এক প্রশ্ন, কিন্তু তার চাইতে বাংলাদেশ ডেফিনেটলি এখন অত্যন্ত মানে ভারতের সাথে সমমর্যাদাপূর্ণ সম্পর্কের চেষ্টা করবে বলে মনে হয়। এবং এর আরেকটা কারণ হচ্ছে যে এই সরকার, এই সরকার আমলে যে ঘটনাটা ঘটলো, নূতন সরকার হলো ছাত্র জনতার আন্দোলনের পরে যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রাক পর্বে, এবং যেটা আপনি মির্জা ফখরুলের বক্তব্য উল্লেখ করেছেন আপনার প্রাথমিক বক্তব্যে ভারতের সম্পর্কে ক্ষেত্রে, এই সরকারের মানে ক্ষমতায় আসার যে প্রাক পর্ব, সেটাতে একটা প্রধান অভিযোগ হচ্ছে বাংলাদেশের এই সরকারকে ক্ষমতায় রাখার ব্যাপারে ভারত অন্যায়ভাবে প্রভাব বিস্তার করেছে। এইটা একটা অভিযোগ আছে। সেই কারণে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন চলবে এবং সম্ভবত নতুন একটা সমস্যা সৃষ্টি হবে। আগ বাড়িয়ে কথাটা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্ভবত ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য দাবি জানাবে। এখনই না জানালে হয়তো কয়েক মাস পরে জানাবে, কয়েক সপ্তাহ পরে জানাবে। একটা ইঙ্গিত গত সপ্তাহে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আমরা যখন তাকে প্রত্যর্পণের দাবি জানাবো, আপনারা সেই পর্যন্ত তিনি যেন বাংলাদেশ সম্পর্কে মানে কোন রকম কথাবার্তা আপনাদের আশ্রয় বসে না করে সেটা আপনি নিশ্চয়তা বিধান করুন। ফলে টানাপোড়েন সম্পর্কের বৃদ্ধি পাবে এবং এমনও হতে পারে সম্পর্কের অবনতি হতে পারে। কিন্তু একটা কথা আছে, দুই দেশেরই পারস্পরিক নির্ভরশীলতা অনেক আছে, প্রচন্ড নির্ভরশীলতা আসে। বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও তার উপরেও ভারতের নির্ভরশীলতা আছে, ভারতেরও আছে। সেটা বিস্তারিত আলোচনার বিষয়, অনেক সময় নেবে, কিন্তু আমরা সবাই জানি। ফলে সেই কারণে আমার মনে হয় দুই রাষ্ট্রই চেষ্টা করবে
মানে সম্পর্কটাকে মোটামুটি ভাবে অন্তত ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য, কিন্তু ভয়ঙ্কর অবনতি যাতে না হয় সেই চেষ্টা দুই রাষ্ট্র করবে বলে আমার ধারণা। জি, ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আমি যাব ডক্টর শফিকুর রহমানের কাছে। তো একটা হচ্ছে যে মর্যাদার যে সম্পর্ক, শ্রদ্ধার যে সম্পর্ক, সম্মানের যে সম্পর্ক দুই দেশের থাকা উচিত, বলা হচ্ছে এতদিন সেটা ছিল না, এখন আসতে শুরু করেছে। কিন্তু সম্ভবত ভারতের সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা এরকম বক্তব্য দিতে দেখছি যাতে করে বাংলাদেশের সার্বভৌমত্ব খাটো হতে পারে, বাংলাদেশকে খাটো করা যেতে পারে। সবশেষ রাজনাথ সিংয়ের একটি বক্তব্য এরকম আলোচনা জন্ম দিয়েছে। প্রফেসর শফিকুর রহমান, এই সম্পর্কটা স্বাভাবিক ভারতের সাথে স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ কি অন্যান্য প্রভাবশালী দেশগুলোর, বিশেষ করে আমেরিকার বা ইউরোপের সাথে, ইউরোপের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরালো করতে পারে কি না? যদি এটা করে তাহলে ডক্টর ইউনূসের পক্ষে সেটা কীরকম হবে? ডক্টর শফিকুর রহমান। ভারতের পক্ষে এই যে আমাদের পরিবর্তন, এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে নেওয়া খুবই ডিফিকাল্ট, এবং এটা তাদের জন্য একটা অপ্রত্যাশিত সিচুয়েশন। এরা যে কল্পনাও করতে পারেনি যে হঠাৎ করে এই 1 মাসের 1.5 মাসের একটা আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে এইরকম একটা পরিবেশ তৈরি হবে। সেই জন্য আমার যেটা মনে হয় তারা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে এইভাবে তৈরি ছিল না। কিন্তু আমাদের যেটা হিস্টোরিক্যাল একটা সম্পর্ক, ভারতের সাথে আমাদের ঐতিহাসিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, কালচারাল বিভিন্ন রকম একটা সম্পর্ক আমাদের সাথে রয়েছে, এবং এই সম্পর্কটা অনেকটা ইন্টারডিপেন্ডেন্ট সম্পর্ক, একজন আরেকজনের উপর নির্ভরশীল। অর্থনীতিতে, কালচারে, ভাষায় বিভিন্নভাবে আমরা একটা সম্পর্কিত। এখানে এই রকম একটা সরকার এই 15 বছর ধরে তৈরি হবে, এটা কিন্তু বাংলাদেশের সাধারণ লোকও আশা করেনি। ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশের লোক চেষ্টা করেছে বা মানে বাধ্য হয়ে পরে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই সিচুয়েশন, যার জন্য আওয়ামী লীগ এবং অন্যান্য মানে সিচুয়েশনগুলোকে ডেভেলপ করেছে। এখন ভারতের জন্য এই যে সিচুয়েশন, এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, তারা প্রথমে আমি বলেছি যে তারা প্রস্তুত ছিল না আমার কাছে যেটা মনে হয়। ফলে এখন তারা কিভাবে, কোন পথে কিভাবে চলবে তারা কেউ জানে না। 2 নম্বর হচ্ছে যে গভর্নমেন্ট আমাদের এসছে এখন, এই গভর্নমেন্টকেও ভারত চেনে না, ভারত জানে না, কারণ এর ভেতরে পলিটিক্যাল গভর্নমেন্ট না। ফলে বিউরোক্রেটিক গভর্নমেন্ট বা অনেকে এনজিও গভর্নমেন্ট বলছে, অনেকে অন্যরকম মানে প্রফেশনাল গভর্নমেন্ট বলছে, যারা রাজনৈতিক বা সামাজিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে কোনো এক্সপিরিয়েন্স তেমন বেশি নেই। কাজেই এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন আমার কাছে যেটা মনে হয়। এই সিচুয়েশনে ভারতের কি করণীয় দরকার? ভারতের একটা করতে পারে জোর করে দখল করে নিতে পারে, একটা করতে পারে সুন্দরভাবে, যেটা একেবারে অসম্ভব একটা আনইউজুয়াল এক্সপেকটেশন। যেটা করতে পারে সেটা হলো যে সম্পর্কটাকে কিভাবে বদলাবে এবং পরিবর্তিত ভাবে সুন্দরভাবে চলবে, যেটা আমি যেটা বলছিলাম ঐতিহাসিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব রকম সম্পর্কটাকে একটা ব্যালেন্স আকারে চলবে, যেটা মাহমুদুল্লাহ সাহেব বললেন। কিন্তু এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে ফরমার প্রাইম মিনিস্টার হাসিনা ওখানে বসে আছে, এটা তারা ভারত একটা গিলতেও পারছে না, ফেলে দিতেও পারছে না। এটা যে কি করবে, কোথায় যাবে, কোন পর্যায়ে কোন দিকে যাবে, এটা নিয়ে একটা বড় রকম সমস্যা ভারতের নিজেদের আছে। উনি যদি অন্য কোনো স্টেটে, অন্য কান্ট্রিতে চলে যেতেন, তাহলে ভারতের সাথে সম্পর্কটা আমাদের আরেক পর্যায়ে অন্য রকমে ভাবে একটা চলতে পারতো, ডেভেলপ করতে পারতো। এখন যেটা আপনি যেটা বলেছেন যে বিদেশিরা, আমেরিকানরা বা ইউরোপিয়ানরা বা অন্যরা এই পর্যায়ে কোথায় কিভাবে কি করতে পারে, এখন এখানে দুটো পয়েন্ট। একটা হচ্ছে যে বাংলাদেশের প্রয়োজন, আরেকটা হচ্ছে বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্ট। বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্টের সাথে এখন যেটা রয়েছে, এটার সাথে ওয়েস্ট
ওয়েস্টের সাথে, আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য দেশের সাথে একটা ভালো সম্পর্ক আছে, আমরা যে দেখেছি। কারণ ডক্টর ইউনুস আমেরিকায় অনেকদিন ছিলেন, এখানে পিএইচডি করেছেন, ভ্যান্ডারবিলে কাজ করেছেন, বিভিন্ন রকমের সম্পর্ক, নোবেল প্রাইজ পাওয়ার পরে বিল ক্লিন্টনের ফ্যামিলির সাথে, ওনার যে পিএইচডি থিসিস সেটা করেছে উনি আরকানসায়, যখন বিল ক্লিন্টন গভর্নর ছিলেন। এবং হিলারি ক্লিন্টনের সাথে তারা ওই ডেটা কালেকশনে হেল্প করতে গিয়েও হিলারি ক্লিন্টন তাকে হেল্প করেছে নতুন ছাত্র হিসেবে। কাজে তাদের সাথে একটা ফ্যামিলি, একটা ভালো সম্পর্ক রয়েছে। এদিক থেকে এরপরে যেটা হলো পার্সোনাল লেভেলে, কিন্তু যেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডেমোক্রেটিক প্রসেসের দিকে যাওয়ার জন্য যে প্রচেষ্টা করা এই সরকারের যে মানে উদ্দেশ্য, এটা করতে ওয়েস্টের সাথে, ওয়েস্ট মানে আমি আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যদের কথা বলছি, এদের সাহায্য ছাড়া সম্ভব না। কাজে এদের উপরে আমাদেরকে নির্ভর করতেই হবে এবং সাহায্য নিয়ে চলতে হবে। আমরা রিসেন্টলি অন্য এখনকার যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন অন্যায়গুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের বিচার করা এবং অন্যভাবেই করা, এগুলোতেও তারা ওয়েস্টের এবং আমেরিকার, আপনারা জানেন এফবিআই এসছে গতকালকে এবং এফবিআই সাথে মিটিং হয়েছে, এবং দুদক কিভাবে এই কাজগুলো করবে, আমেরিকা কিভাবে করে, ইউরোপ কিভাবে করে, এইগুলোর উপরে একটা বড় রকম ইনফ্লুয়েন্স থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত ওটা কিভাবে নেবে, এবং ভারত যে পুরোভাবে বাংলাদেশ এবং সাউথ এশিয়ার বাংলাদেশের যে এজেন্সির মতো নিয়েছিল, যে আমরা শ্রীলঙ্কাকে, পাকিস্তান বাদ দিয়ে শ্রীলঙ্কা, বার্মা, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, এইসব দেশগুলোকে আমরা কন্ট্রোল করব বা আমরা ম্যানেজ করব টেরোরিজমকে, এবং অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। এ পর্যায়ে ভারতের যে কি পলিসি হবে, কি করবে, আমরা জানি ভারতের অবস্থা অনেক আনপপুলার হয়ে গেছে। আজকে আমরা ওই মণিপুরে দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন কিনা, মণিপুরে তারা ফ্ল্যাগ, ভারতের ফ্ল্যাগ নামিয়ে দিয়ে তারা 6 রঙের ফ্ল্যাগ, 7 রঙের ফ্ল্যাগ তারা তৈরি করে বসাচ্ছে। তো পলিটিক্যাল একটা বড় রকম ধাক্কা, বড় রকম একটা বাধা, বড় রকম একটা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ ভারতকে নিতে হবে এই বাংলাদেশ এবং এই 7 সিস্টার এবং এই এরিয়া নিয়ে। জি, যথার্থই বলেছেন ডক্টর শফিকুর রহমান। দেখেন, একটি বিষয় উল্লেখ না করলে হচ্ছে না, ভারত যে সমস্যা অনেক দিন ধরেই ছিল, এখনও আছে, সেটা নতুন করে আমরা দেখছি। এএফপি আজকে একটি রিপোর্ট করেছে যেখানে বলা হচ্ছে সেখানকার মুসলিমরা নতুন করে ভয়ের, আতঙ্কের মধ্যে চলে গেছে। তাদেরকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করা হচ্ছে, বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের জন্ম এখানে, তাদের প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠেছে, তাদেরকে বলছে তোমাদের এই দেশ, তোমাদের এই ভারত তোমাদের না, তোমরা চলে যাও। এখন আমরা এএফপির যে রিপোর্টটি সেখানে সেটা দেখছি। এবং বাংলাদেশ বিষয়ে অন্যান্য দেশের কথা বাদ দিলাম, সামাজিক পর্যায়েও একটি ধারণা জন্মেছে যে শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ সরকার নাই, তার মানে এখানে ইসলামপন্থীদের উত্থান আশঙ্কা তারা করছে। একই সঙ্গে কেউ কেউ বলছে যে এরা কিভাবে সেকুলার হবে, এটা কিভাবে, এটা তো সবাই মাদ্রাসায় শিক্ষিত। একটি সামাজিক পর্যায়ে একটি ধারণা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। এই যে ন্যারেটিভ তৈরি হয়েছে সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সৈয়দ মাহমুদুল্লাহ, এই ন্যারেটিভ দূর করার জন্য এই প্রশাসন, মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, কি করতে পারে? সেটা একটা ডিফিকাল্ট কাজ, কারণ হচ্ছে ন্যারেটিভের কিছু ভিত্তি আছে। এই সমস্ত এই যে ছাত্র যারা আসছে তাদের ভিতরে অনেকেই এদের ব্যাকগ্রাউন্ড, এরা মাদ্রাসার অথবা ইসলামিস্ট টাইপের এদের ব্যাকগ্রাউন্ড আছে। তো এরা তোর কথাবার্তা, এরা এমনিতে যখন মানে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে, তখন তাদের উপদেষ্টাদের অনেকে তার নিন্দা করেছে, তাদের সুরক্ষা দেওয়ার কথা বলেছে, কথাবার্তা ভালো বলেছে, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড প্রশ্নের জন্ম দিয়েছে এবং অনেক সম্পর্কে জন্ম দিয়েছে। এরা অনেকে অনুপ্রবেশকারী
মানে ইসলামিস্ট অনুপ্রবেশ করে, জামাতেরই লোককে বেশ কিছু আছে, এবং মানে এরা দীর্ঘদিন থেকে প্রস্তুতি নিয়ে, এটা কেবল কোটার আন্দোলন ছিল না, অন্য ধরনের অন্যবিধ আন্দোলন ছিল। যাই হোক, তো এইটার কারণে একটা ভারতের ভিতরে সেইটার পাল্টা ভারতের হাতে যে অস্ত্রগুলো, খারাপ একটা অস্ত্র হচ্ছে, সেখানে বাংলাদেশের ন্যারেটিভটাকে নেগেটিভ ভাবে যখন তারা ওখানে করবে, তখন সেখানকার ভারতে মুসলমানের সংখ্যা প্রায় 20 কোটি মোরলেস, আচ্ছা, বা প্লাস হতে পারে, আর বাংলাদেশে সংখ্যালঘুদের সংখ্যা 1.25 কোটি সম্ভবত, একটু বেশি, জি, ধরা যাক 1.5 কোটি, তো এখানে হলো। তো এখন এদের উপরে মানে অত্যাচার হচ্ছে, এটা কিছু তো ঘটনা ঘটেইছে, কিন্তু তার চাইতে যদি আরো বাড়িয়েও বলা হয় বা এগুলাইকেই বারবার উল্লেখ করা হয়, সেখানে এটা বাংলাদেশের মতো দেশে বা পাকিস্তানে যদি হিন্দুদের উপরে কোন রকম ন্যূনতম সমস্যা হয়, এটাকে ফুলিয়ে ফাঁপা বলা হলে ভারতের যে বর্তমান বিজেপি সরকার, সাম্প্রদায়িক সরকার, তাদের হাতকে শক্তিশালী করা হয়, তাদের সাম্প্রদায়িকতার ভিত্তিকে মজবুত করা হয়। এই বাংলাদেশের এখনকার ঘটনা যদি ভারতের এই লোকসভা নির্বাচন আগে হতো, মোদি আরো বেশি আসন পেয়ে যেতেন। যাই হোক, তো ফলে ওইটা একটা নেগেটিভ, কারণ বাজারের মুসলমানদের উপরে ওইটা এডিশনাল ডেলিবারেটলি সম্ভবত এই প্রেশারটা ক্রিয়েট করছে, এই একটা। আর আপনি এই ছাড়া আরেকটা তথ্য সম্ভবত আপনার সমস্ত দর্শক শ্রোতারা জানেন, সেটা হচ্ছে আসামে 1 কোটির বেশি মুসলমানকে ওরা বলেছে এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এরা ইল্লিগাল, ওদের জমি জমা বাড়ি ঘর সমস্ত কাগজপত্র সরকার নিয়ে নিয়েছে, ওখানকার প্রাদেশিক সরকার, স্টেট গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, এবং তাদের এক গ্রাম থেকে অন্য গ্রামেও তাদেরকে বন্দী করে রাখেনি, কিন্তু এক ধরনের গ্রামবন্দি, নজরবন্দির কাছাকাছি। সেটা হচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে গেলতে হলো গ্রাম সরকার জাতীয় একটা কি ব্যবস্থা আছে ওখানে, তার থেকে পারমিশন নিতে হয়। তাদেরকে যে কোনো মুহূর্তে তারা বাংলাদেশে পুশিং করার জন্য প্রস্তুত হয়ে থাকছে বলে আমার ধারণা। বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের একটা অস্ত্র। রাজনাথ সিং তাদের ডিফেন্স মিনিস্টার কয়েকদিন আগে যেটা বলছেন, সেটা এক ধরনের শূন্যগর্ভ হুমকি বলে মনে হয়। তারা ওইটা করবেও না, এবং আমরা ওইটা নিয়ে ভীত হওয়ার কারণ নেই। তারা যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে, সেটা অন্য ধরনের মানে মানে নাশকতামূলক কাজ। যেমন আপনার মনে আছে, শেখ হাসিনা যখন প্রথমবার ক্ষমতা যান, তার আগে আমাদের পার্বত্য চট্টগ্রামে তাদের জেনুইন অনেক গ্রিভান্স আছে, সেটাকে উস্কে দিয়ে তাদের অনেকে এমনিতে ভারত গেছিল, ভারত তাদেরকে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের জন্য হেল্প করেছিল। পরবর্তীতে শেখ হাসিনার প্রথম সরকার 96 ওদের সাথে কথাবার্তা বলে একটা চুক্তি হয়েছে। ওই ধরনের কিছু ভারত আবারও করতে পারে। একটা হচ্ছে ভারতের সংখ্যালঘু মুসলমানদেরকে উৎপাটন করে, মানে ভারতের টোটাল মুসলমান যারা, তার মানে 1 কোটি ধরা যাক, অন্যগুলা বাদ দিয়ে দেন, আসামের 1 কোটির যদি একটা অংশ বাংলাদেশে পুশিং করে, বাংলাদেশের জন্য খুব মারাত্মক অসুবিধার সৃষ্টি হবে। এইখানে সাম্প্রদায়িকতা আরো বাড়বে, ভারত বিরোধী মনোভাব বাড়বে, কিন্তু এট দি সেম টাইম ভারতীয় সাম্প্রদায়িকতা বলে একটা ভয়ঙ্কর মানে খেলার ব্যাপার আছে। সেই জন্য বলছি যে আমাদের দুই সরকারই চেষ্টা করবে তাদের মানে এই মানে সম্পর্কটাকে ম্যানেজ করার জন্য। ভারতের কিন্তু বেশ কিছু ক্ষতির দিক আছে, সেটা উল্লেখ করা উচিত। বাংলাদেশে ভারতে অনেক লোক চাকরি করেন, তারা বাংলাদেশ থেকে যে রেমিটেন্স পাঠান সেটা কয়েক বিলিয়ন, কেউ কেউ বলেন 4 বিলিয়ন, 6 বিলিয়ন, 5 বিলিয়নে আমরা থেমে থাকি আপাতত। 5 বিলিয়ন সেটা ভারতের, যদি সেখান থেকে 4 বিলিয়নও কমে যায় সেটা ভারতের লস। এই একটা। বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য এবং পড়ার জন্য যারা যায় নিজ খরচে পড়ার জন্য এবং শপিং এর জন্য এবং ট্যুরিজমের জন্য, সেক্ষেত্রে আপনি টোটাল $10 বিলিয়ন মতো ধরতে পারেন। তার থেকে অন্তত 6 বিলিয়ন কমে গেলে এখানকার 4 বিলিয়ন, ওখানকার ভারতের কমপক্ষে বছরে 10 বিলিয়ন, সম্ভবত এর চাইতে বেশি। বাংলাদেশ সরকার কোনো শত্রুতামূলক ব্যবস্থা না নিয়ে, এই সরকার হোক, এর পরবর্তী সরকার হোক, আওয়ামী লীগ সরকার আর মানে অদূর ভবিষ্যতে 5-7-10 বছর মধ্যে আমরা দেখছি না। ফলে 5-7-10 বছরের ভিতরে যে সরকারই আসুক না কেন, ভারতের এই ইনকাম গুলো বহুলাংশে 70-80% কমে যাবে।
সেইটাই ভারতের জন্য, ভারতের ইকোনমিতে 10 থেকে 15 বিলিয়ন ডলার বার্ষিক ডাইরেক্ট লস হবে। প্লাস এখানকার সাম্প্রদায়িক উত্তেজনা যদি হয়, এখানকার সংখ্যালঘুদের মানে নিরাপত্তা কিঞ্চিত বিঘ্নিত হলে তার সেইটার কারণে ভারতে বিপুল সংখ্যক সংখ্যালঘু মুসলমানের অবস্থা অনেক বেশি খারাপ হবে। যেটা আপনি উল্লেখ করলেন, সেটা যদি এখনই তারা বলা হয়ে থাকে, এবং আসামে তো অলরেডি তাদেরকে নন সিটিজেন করে রেখেছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মানে অগ্নিগর্ভ পরিস্থিতির সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। আমার ধারণা আমাদের দেশের মানে রাজনীতিক যারাই এখন ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে যাবেন, তাদের সাথে ঝানু আমলারা থাকবেন। তারা সবাই মিলে মানে মানে অত্যন্ত মানে প্রজ্ঞার সাথে সম্পর্ক ম্যানেজ করার চেষ্টা করবেন। জি, আমরা একটি বিরতিতে যেতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি বলেছেন, কিন্তু এই যে প্রথম দিকে যেটি বললেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে এই উপদেষ্টাদের মধ্যে কারো করে, একজনের কথা আমরা জানি, মাহফুজ আলম, তিনি মাদ্রাসায় পড়েছেন। বাকিদের ক্ষেত্রে সেটি বলা যাচ্ছে না, কিন্তু মাদ্রাসায় পড়লেই যে তিনি র্যাডিক্যালিস্ট, ফান্ডামেন্টালিস্ট হবে এরকম কোনো প্রমাণ আমরা দেখি না। আমরা বিরতি থেকে ফিরে এসে যেটি আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে কালকে যে বিতর্ক হতে যাচ্ছে, সেই বিতর্ক ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিসের মধ্যে, সেটা নিয়ে আলোচনা করব। প্রফেসর শফিকুর রহমান, আপনি কিছু বলবেন? আমি যে বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে 90% মুসলমান। এখন সাধারণ লোক কিন্তু নামাজ পড়ে, ধর্ম করে, অন্য কাজ করে, রোজা রাখে, সবকিছু, কিন্তু তারা পলিটিক্যালি জামাতকে ভোট দেয় না। রাইট। আমাদের দেশে সাধারণ যে কনসিয়াসনেস রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিকভাবে ধর্মীয় না। কাজে এখানে যে ধর্ম এসে যে আমাদের রাজনীতিকে একেবারে 1জন 2জন লোক বা 5জন 7জন লোক, আমরা তো এর আগেও অনেক বড় বড় নেতা দেখেছি যারা এসে বাংলাদেশকে, এই ইস্ট পাকিস্তানকে সম্পূর্ণভাবে অন্যভাবে ডিরেকশন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তা সম্ভব হয়নি। কাজে আমাদের যে রাজনৈতিক শিক্ষা এবং পলিটিক্যাল এডুকেশন আমাদের রয়েছে ডেমোক্রেটিক, সেটা আমার কাছে মনে হয় একটা স্ট্রং ফাউন্ডেশন আছে, যেটা ধর্মীয় হিসেবে ওই রকম ভাবে এসে ক্ষতি করতে পারবে বলে আমার মনে হয় না। জি, আমরা বিরতি থেকে ফিরে আসি। বিরতি ফিরে এসে তারপরে আলোচনায় ঢুকবো বিতর্ক নিয়ে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরই ফিরে আসছি। আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সৈয়দ মাহমুদুল্লাহ এবং ডক্টর শফিকুর রহমান। আমি শফিকুর রহমানের কাছে যেতে চাই। যে বিতর্ক হতে যাচ্ছে, নির্বাচনী বিতর্ক, সে বিতর্ক যে বিষয়গুলো থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, এর মধ্যে অর্থনীতি, মূল্যস্ফীতি, অভিবাসন, গর্ভপাত, অপরাধ বা বন্দুক সহিংসতা, পররাষ্ট্রনীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতি এবং গণতন্ত্রের প্রতি হুমকি, এই বিষয়গুলো থাকতে পারে। তো আপনি কি মনে করছেন কোন বিষয়টা বা কোন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুখ্য হয়ে উঠবে ব্যক্তিগত আক্রমণ বাদ দিয়ে? ট্রাম্পের ডিবেট খুব ইন্টারেস্টিং ডিবেট। অন্যান্য এর আগে আমরা অন্যান্য ডিবেট দেখেছি, খুব ফর্মাল, খুব মানে কন্টেন্ট বেসড, আর্গুমেন্ট বেসড ডিবেটের যে রুলসগুলো রয়েছে, সেই রুলসগুলো ফলো করে অন্যান্য ডিবেটগুলো দেখেছি। কিন্তু ট্রাম্প আসার পর থেকে ডিবেটের ফরম্যাট এবং স্টাইল এবং অ্যাটাক অন্যরকম হয়ে গেছে। পার্সোনাল অ্যাটাক ডিবেটে সাধারণত হয় না, হওয়া উচিত না, বিশেষ করে এই প্রেসিডেন্সিয়াল ডিবেট লেভেলে। কিন্তু ট্রাম্পের ডিবেটের পর থেকে অনেক পার্সোনাল অ্যাটাক হয়েছে এবং অন্যভাবে চলেছে। আপনি যে কটা বলেছেন, যে সব কটাই খুবই ইম্পর্টেন্ট। প্রথম আসবে অর্থনীতি, এতে কোনো সন্দেহ নেই। অর্থনীতির জন্য ট্রাম্প যে কিছু করেছে তা না, তার টার্মে যে অর্থনীতি একেবারে পরিবর্তন হয়ে গেছে, যেটা কখনোই প্রেসিডেন্ট সহজে খুব একটা বিরাটভাবে পরিবর্তন করতে পারে না। কিন্তু ট্রাম্প প্রশ্ন করছে যে 4 বছর আগে তোমরা ভালো ছিল কি না এখনকার চেয়ে, 3.5 বছর আগে, এবং অনেকে বলার চেষ্টা করছে যে হ্যাঁ আমরা ভালো ছিলাম। সেটা তাদের লোক। ট্রাম্পের আমরা জানি যে 42% মতো, 44% মতো একটা পার্মানেন্ট
সাপোর্টার তাদের রয়েছে, আর একটু কমও হতে পারে, কিন্তু রিপাবলিকান পার্টি তো এখন দুটো তিনটে ভাগ হয়ে গেছে। আমরা গতকালকে আজকে দেখেছি যে ডিক চেনি পর্যন্ত কমলা হ্যারিসকে একজন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট, ভেরি কনজারভেটিভ ভাইস প্রেসিডেন্ট বুশের, সে কমলা হ্যারিসকে ভোট দেওয়ার জন্য নিজে বলেছে এবং অন্যদের বলছে। এই যে একটা বড় রকম পরিবর্তন এবং কনজারভেটিভ পার্টির ভেতরে যে ভাগগুলো, একটা ট্রেডিশনাল কনজারভেটিভ যেটা ট্রাম্পের পক্ষে রয়েছে, ওখানে 40%-এর মতো থাকবে। সেই ভোট আমরা সহজে কেউ পরিবর্তন করতে পারবো না, সে ইস্যু যেটাই হোক ডিবেটে বা যে কোনো কিছু আসুক। এখন অন্য যে পার্সেন্টগুলো ভোটার রয়েছে, সেই পার্সেন্ট ভোটার কোন কোন ইস্যুতে পরিবর্তিত হতে পারে বা ট্রাম্পের পক্ষে যেতে পারে, তার মধ্যে বড় হচ্ছে অর্থনীতি, তারপরে হচ্ছে ইমিগ্রেশনটা যেভাবে প্রজেক্ট করেছে বিভিন্ন মিডিয়া, বিশেষ করে মেক্সিকো থেকে এখানে এসে, আমরা এখন জানি যে আফ্রিকা থেকে মেক্সিকোতে এসে আমেরিকায় ঢোকার চেষ্টা করছে, চায়নার থেকে হাজার হাজার মেক্সিকো থেকে এসে আমেরিকায় ঢোকার চেষ্টা করছে, বাংলাদেশ থেকে, ভারত থেকে, তাইওয়ান, অন্য দেশ থেকে। এই যে একটা নেগেটিভ ইমেজ পড়েছে ডেমোক্রেটিক পার্টির উপরে, বিশেষ করে কমলা হ্যারিসকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার বর্ডারকে ওখানে গিয়ে মেক্সিকোর সাথে আলাপ করে একটা সিদ্ধান্তে এমনভাবে একটা পরিবেশ তৈরি করা যে পরিবেশে এই ধরনের ইস্যু না হয়, কিন্তু ওটা না করে বা উনি কিছুটা এগিয়ে অত ভালোভাবে করতে পারেননি বলে আজকে আমরা এই অবস্থায় দাঁড়িয়েছি। প্রতিদিন আমরা দেখেছি কিভাবে হাজার হাজার লোক প্রতিদিন বর্ডারের ভেতর দিয়ে বিভিন্ন দেশের শিক্ষিত অশিক্ষিত, সাউথ আমেরিকার, নর্থ, অন্য জায়গার লোকজন এসে ওখান থেকে ঢোকার চেষ্টা করছে। কাজে ইমিগ্রেশন একটা বড় রকম ডিবেট হবে এখন, কারণ এটা কমলা হ্যারিসের জন্য একটা উইক পয়েন্ট থাকবে, সেখানে ট্রাম্প ব্যবহার করতে পারবে। কিন্তু কমলা হ্যারিসের জন্য যেটা সবচেয়ে বড় পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাবর্শন। এই অ্যাবর্শন ইস্যুটাকে এবং মেয়েদের ভোটার পাওয়ার জন্য, ইয়াংদের ভোট পাওয়ার জন্য এই যে তার যে একটা বড় প্ল্যান, এই প্ল্যানটা খুব এফেক্টিভভাবে কাজ করবে, যেখানে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট এবং ট্রাম্প নিজে একমত হতে পারছেন না। ট্রাম্প বলছে ফ্লোরিডায় তারা, তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ক্যান্ডিডেট বলছে যে সারা দেশে একেবারে কম্পালসারি অ্যাবর্শনের অ্যান্টি অ্যাবর্শন ল পাস করবে তারা, কিন্তু সে ট্রাম্প বলছে যে না, ওটা করবে না। কাজে এখানে বড় রকম অ্যাডভান্টেজ রয়েছে কমলা হ্যারিসের এটাকে ব্যবহার করা। কিন্তু এখানে আরেকটা ইস্যু রয়েছে, সেটা হচ্ছে যে মিডল ইস্টের ইস্যু, ইয়াং ভোটারদের মধ্যে। এই যে অ্যাবর্শনের মধ্যে যারা রয়েছে, এখানে কিন্তু অনেক ইয়াং ভোটার, 18, 20, 21, 22, 30-এর নিচে, এরা কিন্তু অনেকে ছাত্র। এবং মিডল ইস্টে যে ইস্যু এবং হচ্ছে, এটাই তারা কোন দিকে ভোট দেবে, মিডল ইস্টের ইস্যুটাকে বড় রকমভাবে এগিয়ে আসবে কিনা এবং তাতে কমলা হ্যারিসের ভোট কোনো রকম কমে যাবে কিনা, তারা এখনো কোনো রকম পরিষ্কারভাবে আমরা বলতে পারছি না। কাজে আমার কাছে এই তিনটে মনে হয় প্রধান, ইকোনমি, অ্যাবর্শন এবং বর্ডার ইস্যু, ইমিগ্রেশন এবং বর্ডার ইস্যু। কিন্তু এছাড়াও আরো বিভিন্ন রকম ছোট ছোট অনেক ইস্যু রয়েছে যেগুলো তারা ডিবেটে আসবে। এখন ডিবেটের যে ফরম্যাট, ওটাও ইন্টারেস্টিং, ওটা নিয়ে আমরা। ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান। আমি যাবো সৈয়দ মাহমুদুল্লাহর কাছে। যে দুটি যুদ্ধ এই মুহূর্তে বলা হচ্ছে, অনেক বিশেষজ্ঞ বলছেন সারা বিশ্বকেই একভাবে আতঙ্কগ্রস্ত তুলেছে, ইউক্রেন যুদ্ধ এবং এই মধ্যপ্রাচ্যের যে গাজায় যে হামলা হচ্ছে দিনের পর দিন, সেইটা তো সেটা থেকে কবে বের হব, সেইটা কি ভোটে মানুষ কীরকম এর প্রতিফলন দেখতে চায়, সেটা দেখা যাবে। আমি যেটি জানতে চাইবো সৈয়দ মাহমুদুল্লাহ, দেখেন কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছিল, বিশেষ করে 6 জানুয়ারির পর থেকে 2021 সালের। কিন্তু এখন সেই ইস্যুটা মনে হচ্ছে নাই,
সেই ইস্যুটা ডোনাল্ড ট্রাম্প কাটিয়ে উঠেছেন বলে মনে হচ্ছে। এইটা কেন হলো? এই ইস্যুটা কেন ডেমোক্র্যাটরা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারলেন না? আমার মনে হয় না। এটা ডেমোক্রেটিক যারা মানে হার্ডকোর ভোটার, তারা কেবল ডেমোক্রেটিক পার্টির বলেই কামালা হ্যারিসকে সমর্থন করছেন তা না। তাদের ধরা যাক ইন্ডিপেন্ডেন্টদের মধ্যে যে একটা উল্লেখযোগ্য অংশ কমলার দিকে যারা ঝুঁকছেন এখন, তাদের কাছে ট্রাম্পের আনপ্রেডিক্টেবিলিটি এবং এই যে প্রতিদিন তিনি সমস্ত কঠোর কঠোর এক্সট্রিমিস্ট সব চরমপন্থী সব কথাবার্তা বলছেন। দেখুন, এই যে প্রফেসর শফি যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে ওই দলের ফর্মার একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যিনি কট্টর কনজারভেটিভ এবং ইরাক যুদ্ধের ওয়ান অফ দি প্রধান ব্যক্তি ইরাক যুদ্ধ বা ইরাক আক্রমণের জন্য জুনিয়র বুশের টাইমে, সেই লোক পর্যন্ত ট্রাম্পকে ভোট দেবে না, তার কন্যা ভোট দেবেন না। কি কারণে? চেনি এবং তার কন্যা সে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনাল গভর্নমেন্টের প্রতি হুমকি। তো তাদের কাছে এটা একটা বিরাট ব্যাপার যে কনস্টিটিউশনটাকে সে ওভাররাইড করে একটাকে পুরো ডিসরাপ্ট করে দেবে। আমেরিকার বেশ কিছু মিলিটারি অফিসার গতকাল একটা স্টেটমেন্ট দিয়ে বলে তার বিরুদ্ধে এই ধরনের কথা বলেছেন। ফলে না, ওইটা ব্যাক বার্নারে যায়নি, আর মানে এখনো আছে। এবং এটা ওয়ান অফ দি রিজনস যারা মানে ইন্ডিপেন্ডেন্টদের মধ্যে যারা কমলা হ্যারিসকে ভোট দেবে, এখন দুইজনের সমর্থন ডেড হিট, মানে প্রায় সমান সমান। একটু এই দিক সেদিক 0.5%, 1%, যেটা মানে পোলিং এর অপিনিয়ন পোলিং এর ভুলেও এটা এরকম হতে পারে। যাই হোক, কিন্তু মানে ইমিগ্রেশন, অর্থনীতি, গাজার ব্যাপারটা আছে, এগুলো কিন্তু মানে অর্থনীতির ক্ষেত্রে বাইডেনের পলিসি থেকে তাকে ওইটাকে ওভাররাইড না করে তার প্রতি সম্মান রেখেই মানে কমলা হ্যারিস কিছু প্রোডাক্টিভ কথাবার্তা বলেছেন, গঠনমূলক, সেটাও তার পক্ষে ভোট নেওয়ার ক্ষেত্রে কিছু হেল্পফুল হবে। আর ট্রাম্প আসলে তিনি কি করেছিলেন, তিনি বারবার এদের উপরে অর্থনীতির ইনকাম করছেন, মানে ব্লেম করছেন। তিনি ওবামার তৈরি করা একটা অ্যাফ্লুয়েন্ট ইকোনমি ইনহেরিট করে, সেইটার কারণে ওনার শাসনামল মোটামুটি ভালো ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সরকারি ঋণ যিনি, তার আমলে মানে ওয়ান অফ দি হাইয়েস্ট ন্যাশনাল ডেট তিনি নিয়েছেন, সম্ভবত $8 ট্রিলিয়ন তার আমলে নেওয়া হয়েছে। এই একটা। 2 নম্বর হচ্ছে 1% বেশি, মানে তিনি $1 ট্রিলিয়নের বেশি, $1 ট্রিলিয়ন তিনি ট্যাক্স রেয়াত দিয়েছিলেন। তার ভিতরে সবচেয়ে বেশি ট্যাক্স রেয়াত পেয়েছে বড় বড় কর্পোরেশন এবং ধনী ব্যক্তিরা। তিনি আবার ওই ধরনের ট্যাক্স রেয়াত, এটা এক্সপায়ার হয়ে যাবে 10 বছরের মাথায়, আবার ওই ধরনের ট্যাক্স রেয়াত দেবেন বলে ঘোষণা দিয়েছেন। ফলে তিনি গেলে তিনি অর্থনীতির ব্লেম করছেন, কিন্তু অর্থনীতি তিনি গেলে ধনীদের উপকার হবে বেশি, বড় কর্পোরেশন। আর মিডল ইস্টের ব্যাপার, যারা মানে বাইডেন এবং কামালা হ্যারিসের উপরে তারা অসন্তুষ্ট হতেই পারেন তাদের মানে ইসরায়েল তোষণ পলিসির ব্যাপারে, কিন্তু ট্রাম্প গেলে সেটা আরো 1 ডিগ্রি বেড়ে একেবারে ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে। আবার ট্রাম্প গেলে ইউক্রেন যুদ্ধ সম্ভবত শেষ হওয়ার সম্ভাবনা আছে, কারণ তিনি ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সমর্থন দ্রুত কমিয়ে দেবেন, তাৎক্ষণিকভাবে প্রত্যাহার না করলেও, এবং ওদের উপরে চাপ দেবেন। চাপ দিলে সেখানে সম্ভবত যুদ্ধবিরতিটা তাড়াতাড়ি হবে। কিন্তু যে মানে কামালা হ্যারিস হয়ে গেল, এটা মানে জ্যোতিষ লাগে না বলার জন্য। এই বছর না হলেও আগামী টোটাল 1 বছরের ভিতরে সম্ভবত ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কারণ ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। তারা যদিও রাশিয়ার একটা ছোট্ট অঞ্চল দখল করেছে, তাদের অনেক বেশি বৃহৎ অঞ্চল দখল করেছে, সেটা তাদের গলা শুকিয়ে দেওয়ার মতো অত্যন্ত স্ট্র্যাটেজিক অঞ্চল দখল করেছে রাশিয়া। ফলে তারা মানে ওয়েস্ট ইউরোপ এবং আমেরিকা বড় বড় কথা যাই বলুক, এরা দীর্ঘদিন যে পরিমাণ এতদিন অস্ত্র এবং অন্য হেল্প দিয়েছে তা দিতে পারবে না। ফলে তারাও আস্তে আস্তে সরে আসবে, তারাও চাপ দেবে, যুদ্ধবিরতি হয়ে যাবে, এবং সেইটা মানে ধ্বংসপ্রাপ্ত ইউক্রেন সেটা মেনে নিয়ে যুদ্ধবিরতি করবে। এই ফলে মধ্যপ্রাচ্যের ব্যাপারে
অত্যন্ত একটা ভয়ঙ্কর। এই যুদ্ধ মানে যুদ্ধবিরতি সেখানে দুই পক্ষের উপর ব্লেম করা হচ্ছে, কিন্তু নেতানিয়াহু সেখানে যুদ্ধবিরতি করবে না, একটার পর একটা অজুহাত তুলছে। এখন পশ্চিম তীর পুরোপুরি দখল করার চক্রান্ত, ওখানে গাজার থেকে এখানে ওদের সেনাবাহিনী কয়েকদিন অভিযান চালিয়ে আজকে বন্ধ করেছে। সেখানে একের পর এক গ্রাম, একের পর এক বাড়ি তাদের লোকরা দখল করছে। ইসরায়েলি সেনাবাহিনী উপস্থিত থেকে এটাকে হেল্প করছে। ভয়ঙ্কর একটা অবস্থা। তাদের যে আপনার প্ল্যান, সেটা প্ল্যান হচ্ছে জুদিয়া সামারিয়া, তারা যেটা বলে পুরো পশ্চিম তীর এবং গাজা, তাদের মানে ওল্ড টেস্টামেন্ট, হিব্রুতে ওল্ড টেস্টামেন্ট, ওরাতে তাদেরকে গড লিখে দিয়েছে, ফলে ওরা পুরা তার দখল করে সেখানে এইটার থেকে তারা সরে আসবে না। এই এজেন্ডা, অন্য কোনো নতুন লিডারশিপ ওখানে যদি আসে, আদারওয়াইজ নেতানিয়াহু এটা থেকে সরে আসবে বলে মনে হচ্ছে না। জি, ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। একটি বিষয় আপনার কাছে এক কথায় জানতে চাইব, নারী নেতৃত্বের জন্য আমেরিকা বা আমেরিকার মানুষ প্রস্তুত আছে কিনা? আমার মনে হয় প্রস্তুত আছে। ডক্টর শফিকুর রহমান? আমি এখনো পরিষ্কার না এটা সম্পর্কে। প্রস্তুত ছিল না, কিন্তু এখন গত 2 বছরে, 1.5 বছর, 2 বছরে এবং বিশেষ করে গত 2 মাসে ট্রেমেন্ডাস ভাবে এই পরিবর্তন হয়েছে, এবং এখন অনেকেই নারীকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মতন অবস্থায় এসছে। অনিচ্ছা সত্ত্বেও, আনকালচারালি হয়তো তারা করবে, ফ্যামিলির ভেতরে ডিভাইড হয়ে যাবে, ইয়াং বয়সে এবং ইনকাম গ্রুপে এবং অন্য বিভিন্ন যে ডেমোগ্রাফিক্স রয়েছে, রেশিয়াল গ্রুপে, তারপরে কালচারাল গ্রুপে, বিভিন্ন রকম ধর্মীয় গ্রুপে বেশ রকম ডিভাইড হয়ে যাবে। এবং আমার কাছেও যেটা, আমি মাহমুদুল্লাহ সাহেবের সাথে একমত যে হ্যাঁ, আমেরিকা এখন উইমেন প্রেসিডেন্টের জন্য প্রস্তুত আছে। ডক্টর শফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকেও। আপনারা ভালো থাকবেন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। দেখা হবে অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।